দুঃসাহসিক অভিযানে ইরানের নিখোঁজ পাইলটকে উদ্ধার করেছে আমেরিকার সেনারা। উদ্ধারের সময় আমেরিকার দুটি বিমান ও দুটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি ইরানের। আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা মধ্যপ্রাচ্যকে ওয়াশিংটনের জন্য জাহান্নাম বানিয়ে দেওয়ার হুমকি। একদিনে ইরানের শতাধিক স্থাপনায় হামলা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েল। তেল আবিবের বিমানবন্দরে হুথি, হিজবুল্লাহ, ইরানের যৌথ হামলা। মধ্যপ্রাচ্য সংকটের সবশেষ খবর জানাতে আপনাদের সাথে আছি আমি ঝুমি রহমান। ইরানের দুর্গম পাহাড়ে বিধ্বস্ত সামরিক বিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইতিহাসের অন্যতম দুঃসাহসিক অভিযান চালিয়েছে আমেরিকা। তবে এই উদ্ধার অভিযানকে আমেরিকার বিজয় মানতে নারাজ তেহরান। অভিযানের সময় আমেরিকার দুটি C-130 বিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইরান। রুদ্ধশ্বাস অভিযানে ইরানের মাটি থেকে উদ্ধার হলেন আমেরিকার বিধ্বস্ত সামরিক বিমানের পাইলট। ট্রুথ সোশ্যালে এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আমেরিকার সামরিক বাহিনী ২৪ ঘণ্টা ধরে তার অবস্থান পর্যবেক্ষণ করেছিল এবং অত্যন্ত সতর্কতার সাথে তাকে উদ্ধারের পরিকল্পনা সাজিয়েছিল। ইরানি বাহিনী যখন ওই কর্মকর্তার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল, ঠিক তখনই তাকে উদ্ধার করে আনে ওয়াশিংটন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে সজ্জিত ডজন খানিক বিমানে করে তাকে ফিরিয়ে আনা হয় বলে জানান ট্রাম্প। ইরানিদের বিভ্রান্ত করতে সিআইএ একটি ভুয়া তথ্য ছড়িয়ে দেয় যে পাইলটকে আগেই উদ্ধার করা হয়েছে, যাতে আসল উদ্ধারকারী দল নিরাপদে কাজ করতে পারে। ওই বিমান সেনাকে জীবিত ধরতে পারলে ৫০,০০০ পাউন্ড পুরস্কার ঘোষণা করে তেহরান। বিমান বিধ্বস্ত হওয়ার পর ওই কর্মকর্তা ২ দিন ইরানের মাটিতে আত্মগোপন করেছিলেন এবং ইরানি বাহিনীর নজর এড়াতে সক্ষম হয়েছিলেন। আমেরিকার উদ্ধারকারী বাহিনী যখন ওই কর্মকর্তার কাছাকাছি পৌঁছায়, তখন ইরানি বাহিনীর সাথে তাদের তীব্র বন্দুকযুদ্ধ হয়। সংঘর্ষের মধ্যেই তাকে উদ্ধার করে ইরানি ভূখণ্ডের বাইরে নেওয়া হয়। আল জাজিরা জানাচ্ছে, এই উদ্ধার অভিযানে কয়েকশো স্পেশাল অপারেশনস সদস্য অংশ নেন। এই উদ্ধার অভিযানকে আকাশে আমেরিকার একচ্ছত্র শ্রেষ্ঠত্বের প্রমাণ হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প। অভিযানে আমেরিকার কোনো সেনা হতাহত হয়নি বলেও দাবি করেন তিনি। এটিকে অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযান বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। আমেরিকান মেরিন কর্পসের অবসরপ্রাপ্ত কর্নেল ব্রেন্ডন কার্নি শনিবার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, এই ধরনের উদ্ধার অভিযানে সাফল্যের হার সাধারণত খুবই কম। With the potential for disaster, and in this particular case, এই ধরনের উদ্ধার মিশনগুলোতে যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটার সম্ভাবনা থাকে। অতীতের অভিজ্ঞতা দেখলে, বিশেষ করে ভিয়েতনাম যুদ্ধের কথা বললে, এসব ক্ষেত্রে সাফল্যের হার সাধারণত খুবই কম। তবে এবার আমরা সফল হয়েছি। এটি উদযাপনের মতো একটি বিষয়। আকাশের নিয়ন্ত্রণ আমেরিকার হাতে থাকলেও মাটিতে পরিস্থিতি ছিল ভিন্ন। ইরানের সেনাবাহিনী, বিশেষ করে আরজিসি সদস্যরা এবং স্থানীয় সাধারণ মানুষের অনেকেও এই পাইলটকে হন্য হয়ে খুঁজছিল। তাকে উদ্ধারকারী বিমানের সাথেও যোগাযোগ রাখতে হচ্ছিল, আবার একই সাথে কারো চোখে পড়া থেকেও নিজেকে বাঁচাতে হচ্ছিল। এই অফিসার উঁচু যে কোনো জায়গায় আশ্রয় নিয়েছিলেন এবং নিজেকে লুকিয়ে রেখে উদ্ধারকারীদের সাথে যোগাযোগ বজায় রাখছিলেন। তার কঠোর প্রশিক্ষণের কারণেই এটি সম্ভব হয়েছিল। ট্রাম্প সফল উদ্ধার অভিযানের দাবি করলেও আমেরিকার বিজয় মানতে নারাজ ইরান। অভিযান চালানোর সময় আমেরিকার ২টি C-130 বিমান এবং আরও ২টি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিতের দাবি করেছে ইরান। ইস্পাহান প্রদেশের দক্ষিণাঞ্চলে আমেরিকার সামরিক বাহিনীর আকাশযানগুলোকে লক্ষ্যবস্তু করা হয় বলে জানিয়েছে আইআরজিসি। দক্ষিণ ইস্পাহানের একটি পরিত্যক্ত বিমানবন্দরে আমেরিকার সেনাবাহিনী তাদের ভূপাতিত বিমানের পাইলটকে উদ্ধারের যে পরিকল্পনা করেছিল, তা আমাদের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ ব্যর্থ করেছে। আমাদের বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরীক্ষা করে নিশ্চিত করেছেন যে
আমেরিকার C-130 সামরিক বিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। এই ঘটনা আমেরিকার সেনাবাহিনীর একের পর এক পরাজয়ের তালিকায় নতুন মাত্রা যোগ করল। সারা বিশ্ব আজ দেখেছে আমাদের বাহিনীর সাহসের সামনে আমেরিকার পরাজিত সেনারা কিছুই না। আমেরিকার প্রেসিডেন্ট এখন তড়িঘড়ি করে একের পর এক মিথ্যা বলছেন। তিনি আসলে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালিয়ে নিজের পরাজয় ঢাকার চেষ্টা করছেন, কিন্তু যুদ্ধের ময়দানে গেলেই বোঝা যাবে আকাশের নিয়ন্ত্রণ আসলে এখন কার হাতে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ একে আমেরিকার পরাজয় হিসেবে আখ্যা দিয়েছেন। এই ঘটনাকেই নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতার প্রমাণ হিসেবেই তুলে ধরছে তেহরান। যদিও ওয়াশিংটন তেহরানের দাবি নাকচ করে বলছে, যান্ত্রিক ত্রুটির কারণে তারা নিজেরাই নিজেদের দুটি বিমান ধ্বংস করেছে, যেন তা শত্রুর হাতে না পড়ে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। গত 24 ঘন্টায় আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শক্তিশালী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে আমিরাত বেশ কিছু হামলা প্রতিহত করলেও কুয়েত ও বাহরাইনের জ্বালানি খাতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইরান এই হামলাকে তাদের জ্বালানি অবকাঠামোর উপর হওয়া হামলার জবাব হিসেবে দাবি করেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমেরিকা সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইরান। সবশেষ 24 ঘন্টায় ইরানের 10টি মিসাইল এবং 50টি ড্রোনের একটি বিশাল বহর প্রতিহতের দাবি করেছে আরব আমিরাত। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত আমিরাত 5 শতাধিক ব্যালিস্টিক মিসাইল ও 2000-এর বেশি ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে। এদিকে বাহরাইন ও কুয়েতের জ্বালানি অবকাঠামোতে ভয়াবহ ড্রোন হামলার দায় স্বীকার করেছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। ইরানি সংবাদ মাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে, তেহরানের পশ্চিমে কারাজ শহরের একটি সেতু এবং ইরানের নিজস্ব পেট্রোকেমিক্যাল শিল্পে আমেরিকা ও ইসরায়েলের হামলার পাল্টা জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে। IRGC স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছে, এটি ছিল একটি টিট ফর ট্যাট বা যেমন কুকুর তেমন মুগুর নীতি। যদি বেসামরিক লক্ষ্যবস্তুতে আবারও হামলা চালানো হয়, তবে দ্বিতীয় দফার হামলা আরও শক্তিশালী হবে বলে হুমকি দিয়েছে তারা। কুয়েতের তেল স্থাপনায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বাহরাইনের প্রধান রিফাইনারি বাবকোর ফুয়েল ট্যাঙ্কও ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি কারখানায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর নিশ্চিত করেছে দেশটির সামরিক বাহিনী। বিয়ার শেবার দক্ষিণে রামাত হোভভ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেয়া সময়সীমা কেন্দ্র করে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। ট্রাম্প হুমকি দিয়েছেন, যদি তেহরান অবিলম্বে হরমুজ প্রণালী খুলে না দেয়, তবে তিনি ইরানের জ্বালানি অবকাঠামো এবং পানি শোধন কেন্দ্রগুলো ধ্বংসের নির্দেশ দেবেন। এদিকে ইরানের ইস্পাহান প্রদেশে আমেরিকার দুটি MQ-9 রিপার ড্রোন এবং বেশ কয়েকটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তেহরান। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি এখন এক চরম অনিশ্চয়তার দিকে যাচ্ছে। ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা সোমবারই শেষ হচ্ছে। এরপর তিনি ঠিক কী পদক্ষেপ নেবেন এবং তার জবাবে ইরান কি করবে তা নিয়ে উদ্বিগ্ন পুরো মধ্যপ্রাচ্য। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 48 ঘন্টার আলটিমেটাম সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের পক্ষ থেকে এই হুমকিকে ভারসাম্যহীন, অসহায় ও নির্বোধ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, হুমকিতে কাজ হবে না, বরং হামলা হলে পুরো মধ্যপ্রাচ্যকে ওয়াশিংটনের জন্য জাহান্নাম বানিয়ে দেওয়া হবে। সোমবারের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানে নরক নেমে আসবে। প্রেসিডেন্ট ট্রাম্পের এমন হুঁশিয়ারিকে পাত্তাই দিচ্ছে না তেহরান। ট্রাম্পের এই আলটিমেটামকে সরাসরি প্রত্যাখ্যান করে একে ভারসাম্যহীন, অসহায়, দিশেহারা এবং বিবেচনাহীন পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে ইরানের সামরিক কমান্ড। জেনারেল আলী আবদুল্লাহি আলিয়াবাদী সতর্ক করে বলেছেন, ট্রাম্পের এই বার্তার সহজ অর্থ হল শত্রুদের জন্য জাহান্নামের দরজাগুলো খুলে যাওয়া। ভুলে যাবেন না, উত্তেজনা যদি এভাবে চলতেই থাকে তবে পুরো অঞ্চলে আপনাদের জন্য জাহান্নামে পরিণত হবে। আমাদের অ্যারোস্পেস ফোর্স ইতিমধ্যে ইসরায়েলের বেনি ব্র্যাক, তেল আবিব এবং রামাতগানে মাল্টি ওয়ারহেড কদর মিসাইল দিয়ে সফল হামলা চালিয়েছে। আপনারা যদি সংঘাত বাড়ান তবে এই আগুনের লেলিহান শিখা থেকে কেউ বাঁচতে পারবে না।
در موج 95 با رمز یا ট্রাম্পের বেঁধে দেওয়া সময়ের তোয়াক্কা না করে মধ্যপ্রাচ্য জুড়ে সামরিক তৎপরতা বাড়ানোর ঘোষণা দিয়েছে আইআরজিসি। তেহরানের দাবি, ট্রাম্পের এই আলটিমেটাম আমেরিকার প্রশাসনের চরম অস্থিরতারই বহিঃপ্রকাশ। ইরানের সামরিক কমান্ড হেডকোয়ার্টারের মুখপাত্র ইব্রাহিম জলফেকারি স্পষ্ট জানান, চাপ প্রয়োগ করে ইরানকে নতি স্বীকার করানো যাবে না। تروریستی آمریکا در جزیره 94 ও 95তম ধাপের অভিযানে আমরা কাতার, কুয়েত ও বাহরাইনের আমেরিকার সামরিক স্থাপনা এবং ইসরায়েলি ভূখণ্ডে নিখুঁত আঘাত এনেছি। এমনকি আরব আমিরাতে আমেরিকার বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার ও প্রশিক্ষকদের অবস্থানগুলোতেও আমাদের অভিযান সফল হয়েছে। یکی از اهداف شاخص این حملات بودند. আইআরজিসি আরও জানিয়েছে, হাসকাশেম ও খাইবার শেকান মিসাইল দিয়ে ইসরায়েলের অন্তত 5টি শহর এবং বাহরাইনে থাকা ইসরায়েলি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সোমবারের সময়সীমা পার হওয়ার আগেই তেহরানের এমন কঠোর অবস্থান মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। একদিনে ইরানের শতাধিক স্থাপনায় হামলা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েল। দেশটির রাসায়নিক শিল্প অঞ্চলে হামলার পর হতাহতের সংখ্যা বাড়ছে। এদিকে ট্রাম্পের সবুজ সংকেত পেলেই ইরানের জ্বালানি স্থাপনাতেও হামলায় প্রস্তুত বলে জানিয়েছে ইসরায়েল। ইরানে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ তাণ্ডব অব্যাহত। ইসরায়েল বলছে তারা 24 ঘন্টায় ইরানের 120টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। তেল আবিবের দাবি, এর মধ্যে রয়েছে আইআরজিসির ক্ষেপণাস্ত্র ঘাঁটি, ড্রোন মজুদ এবং উৎক্ষেপণ কেন্দ্র। এছাড়াও রয়েছে বিমান প্রতিরক্ষা কেন্দ্র। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পেট্রোকেমিক্যাল কারখানায় আমেরিকা ইসরায়েলি হামলার হতাহতের সংখ্যা বাড়ছে। শনিবার মাসার স্পেশাল ইকোনমিক জোনের অন্তত 6টি কারখানায় এই হামলা চালানো হয়। রোববার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প দাবি করেন, তেহরানে একটি বড় হামলা চালিয়ে ইরানের বেশ কয়েকজন সামরিক নেতাকে হত্যা করা হয়েছে। তবে ট্রাম্পের দাবি নিয়ে ইরানের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলছেন, ইরানের ইস্পাত শিল্প এবং পেট্রোকেমিক্যাল স্থাপনায় তাদের হামলায় অস্ত্র তৈরিতে বাধার মুখে পড়বে। এদিকে ইরানের জ্বালানি স্থাপনাতেও হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তবে এর জন্য তারা আমেরিকার সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে। এক জ্যেষ্ঠ ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানে 763টি স্কুলে হামলা চালিয়েছে আমেরিকা এবং ইসরায়েল। বাণিজ্যিক স্থাপনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান। হতাহতের শিকার হয়েছে স্বাস্থ্যসেবা কর্মীরাও। এছাড়া গবেষণাগার, সব ক্ষেত্রে স্পষ্ট হামলার ক্ষত। টানা 37 দিন ধরে দেশটিতে বন্ধ ইন্টারনেট পরিষেবা। এত দীর্ঘ সময় কোনো দেশে ইন্টারনেট না থাকার নজির এটাই। এতে যুদ্ধের প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র আড়ালেই থেকে যাচ্ছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। সামরিক লক্ষ্যবস্তু না হওয়া সত্ত্বেও পরিকল্পিতভাবে ইরানের শিক্ষা ও গবেষণা কেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল ও আমেরিকা। শনিবার ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আরও দাবি করেন, এখন পর্যন্ত ইরানের 30টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে সরাসরি হামলা করা হয়েছে। এদিকে আমেরিকা ও ইসরায়েল সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান সরকার। কোনো সামরিক লক্ষ্যবস্তু নয়, কিন্তু পরিকল্পিত হামলা চালানো হচ্ছে শিক্ষা ও গবেষণার জন্য অপরিহার্য অবকাঠামোগুলোতে। শনিবার এক বিবৃতিতে এই অভিযোগ করেন ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রী হোসেন সিমাই সাররাব। বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের উপর হামলা চালিয়ে তারা প্রমাণ করেছে যে তারাই আসলে প্রস্তর যুগের মানুষ। একটি সভ্য দেশ বা সভ্য সরকার কখনই জ্ঞান চর্চার কেন্দ্র, গবেষণাগার বা গবেষণা প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু বানায় না। এই যুদ্ধে তারা প্রথমে আমাদের অধ্যাপকদের হত্যা করেছে, কিন্তু তারা এখন দেখেছে যে অধ্যাপকদের হত্যা করে তাদের লক্ষ্য পূরণ হচ্ছে না। এখন তারা আমাদের বৈজ্ঞানিক কাঠামো ধ্বংস করতে শুরু করেছে। তার দাবি, যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত ইরানের 30টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে সরাসরি হামলা করে ইসরায়েল ও আমেরিকা। ফলে বর্তমানে শিক্ষা ও গবেষণা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে লাখ লাখ স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী। ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এই হামলার মূল উদ্দেশ্য হল দেশটির বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক ভিত্তিকে দুর্বল করে দেয়া। সম্প্রতি তেহরানের অন্যতম মর্যাদাপূর্ণ শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ভবন আমেরিকা ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এটি ইরানের পারমাণবিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করার একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ বলে দাবি করে ইসরায়েল।
আমি আগেও বলেছি, ভবন ধ্বংস করে ইরানের বিজ্ঞানের ভিত উপড়ে ফেলা সম্ভব নয়। ইরানের বিজ্ঞানের শিকড় ইতিহাসের অনেক গভীরে। তারা অবশ্যই হতাশ হবে এবং তাদের এই উদ্দেশ্য ব্যর্থ হবে। ইরানের বৈজ্ঞানিক উন্নয়ন থামবে না। ইরানের বৈজ্ঞানিক সক্ষমতা অসীম। অন্যদিকে আমেরিকান বাহিনীও কখনোই ইচ্ছাকৃতভাবে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় না বলেও দাবি করে আসছে তারা। বিশ্ববিদ্যালয়গুলোতে এই হামলার প্রতিক্রিয়ায় এরই মধ্যে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে তেহরান। এবার শিক্ষা প্রতিষ্ঠানে আঘাত হানার পাল্টা জবাব দিতে চায় তারাও। মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকা ও ইসরায়েল সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতে হামলা চালানোর পরিকল্পনা করছে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান সরকার। এইচ.এম. আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এবার ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তাদের দাবি, ইরান ও হিজবুল্লাহর সাথে মিলে তারা এই যৌথ সামরিক অভিযান চালিয়েছে। نفذت قواتنا المسلحة بعون الله تعالى। মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের সশস্ত্র বাহিনী তাদের পঞ্চম সামরিক অভিযান সফলভাবে সম্পন্ন করেছে। একটি ক্লাস্টার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বেশ কিছু ড্রোনের মাধ্যমে আমরা বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে এই হামলা চালিয়েছি। এর পাশাপাশি অধিকৃত ফিলিস্তিনে ইসরায়েলি শত্রুদের বেশ কিছু গুরুত্বপূর্ণ ও সামরিক স্থাপনায় আঘাত হানা হয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড, ইরানের সেনাবাহিনী এবং লেবাননের হিজবুল্লাহর সাথে যৌথভাবে পরিচালিত এই অভিযান লক্ষ্য অর্জনে সফল হয়েছে। ইয়েমেনের সাহসী মানুষদের আমি সালাম জানাই, যাদের ঈমান ও প্রজ্ঞা অতুলনীয়। সানা থেকে শুরু করে গ্রামগঞ্জ পর্যন্ত সব জায়গায় আপনারা যেভাবে রাস্তায় নেমে এসেছেন তা সত্যিই দেখার মতো। আমাদের জাতির ওপর আধিপত্য চালানোর যে ফন্দি ইসরায়েল করেছে, আপনাদের এই প্রতিবাদ তার যোগ্য জবাব। ইরাকে আমেরিকার উপস্থিতির প্রতিবাদে বিক্ষোভ করেছে শিয়া নেতা মুক্তাদা আল সাদরের সমর্থকরা। শনিবার রাজধানী বাগদাদ ও বসরার রাজপথে নেমে এই প্রতিবাদ জানায় হাজার হাজার মানুষ। ইরান ইসরায়েল যুদ্ধের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। শিয়া নেতা মুক্তাদা আল সদরের আহ্বানে ইরাকের বড় শহরগুলোতে বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার বাগদাদ এবং বসরার প্রধান সড়কগুলোতে অবস্থান নিয়ে আমেরিকা বিরোধী স্লোগান দেন হাজারো মানুষ। ড্রোন ফুটেজে দেখা যায় বিশাল জাতীয় পতাকা নিয়ে কয়েক কিলোমিটার জুড়ে মানুষের এই পদযাত্রা। বাগদাদে জমায়েত হওয়া বিক্ষোভকারীরা এই অঞ্চলে ওয়াশিংটনের সামরিক উপস্থিতির কড়া সমালোচনা করেন। তাদের দাবি, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে হলে বিদেশি হস্তক্ষেপ বন্ধ করতে হবে। এই বিশাল গণবিক্ষোভ ইরাক সহ অন্যান্য আরব ও মুসলিম দেশগুলোর উপর আমেরিকা ও জায়নিস্ট আগ্রাসনের বিরুদ্ধে। আমরা এই অঞ্চলে আমেরিকার উপস্থিতি চাই না। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমাদের দাবি, তারা যেন মুসলিম দেশগুলোর উপর এই হামলার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। ইরাকের স্বাস্থ্য কর্মকর্তাদের দেয়া তথ্য মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত 108 জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ছাড়াও পপুলার মোবিলাইজেশন ফোর্সের সদস্য, কুর্দি যোদ্ধা এবং ইরাকি পুলিশ ও সেনাবাহিনীর সদস্য রয়েছেন। এদিকে নিরাপত্তার খাতিরে ইরান সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে ইরাক সরকার। গতকাল ইরানি সীমান্তের ভেতর বিমান হামলায় এক ইরাকি নাগরিক নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া উত্তর রুমাইলা তেল ক্ষেত্রে ড্রোন হামলায় 3 শ্রমিক আহত হওয়ার পর উদ্বেগ আরও বেড়েছে। তবে উত্তেজনার মধ্যেই তেহরান জানিয়েছে, হরমুজ প্রণালীতে ট্রানজিট চলাচলে ইরাকের জন্য বিশেষ ছাড় দেয়া হবে। ইরাকে যখন ওয়াশিংটন বিরোধী জনমত তুঙ্গে, তখন ইরানের এমন ঘোষণা বাগদাদের প্রতি তেহরানের নমনীয় মনোভাবের বহিঃপ্রকাশ মনে করছেন বিশ্লেষকরা। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের সাথে যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলের তেল আবিবে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। শনিবার হাবিমা স্কয়ারে জড়ো হওয়া আন্দোলনকারীদের ওপর পুলিশ চড়াও হয়। সমাবেশ ছত্রভঙ্গ করতে বল প্রয়োগের পাশাপাশি বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আগ্রাসনের পাশাপাশি এবার ইসরায়েলের নাগরিকদের ওপরও বল প্রয়োগ করছে নেতানিয়াহু প্রশাসন। ইরানে চলমান আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলনরত বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় দেশটির পুলিশ। শনিবার তেল আবিবের হাবিমা স্কয়ারে জড়ো হয়ে যুদ্ধবন্ধের দাবি জানায় শত শত বিক্ষোভকারী। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে হিব্রু ও ইংরেজি ভাষায় লেখা ছিল, যুদ্ধ বন্ধ করো।
চলমান পরিস্থিতিতে যে কোনো জমায়েত সর্বোচ্চ 600 জনে সীমাবদ্ধ রাখার নির্দেশ দেয় ইসরায়েলের উচ্চ আদালত। কিন্তু সেনাবাহিনী এই সংখ্যা মাত্র 150 জনে কমিয়ে আনার নির্দেশ দিলে তৈরি হয় জটিলতা। তবে সব বাধা উপেক্ষা করেই রাস্তায় নামেন সাধারণ মানুষ। অনেকে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মাস্ক পরে সরকারের যুদ্ধনীতির প্রতিবাদ জানান। রাত বাড়ার সাথে সাথে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এক পর্যায়ে আন্দোলনকারীদের সরিয়ে দিতে মাঠে নামে অশ্বারোহী পুলিশ। পুলিশের সাথে আন্দোলনকারীদের দফায় দফায় ধস্তাধস্তি শুরু হয়। এ সময় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আন্দোলনকারীদের হঠাতে মারমুখী অবস্থানে দেখা যায় পুলিশ সদস্যদের। আন্দোলন দমাতে কয়েকজনকে আটক করে পুলিশ। অনেককে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হয় প্রিজন ভ্যানে। আটকের সময়ও ভ্যানের জানালা দিয়ে প্রতিবাদ জানাতে দেখা যায় বিক্ষোভকারীদের। আন্দোলনকারীদের অভিযোগ, যুদ্ধের অজুহাতে এখন নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতাও কেড়ে নিচ্ছে নেতানিয়াহু প্রশাসন। রাতভর অভিযানের এক পর্যায়ে হাবিমা স্কয়ার থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। মধ্যপ্রাচ্যের একাধিক ফ্রন্টে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার পর এখন নিজের দেশেই তীব্র নাগরিক অসন্তোষ আর রাজনৈতিক চাপের মুখে দমন-পীড়ন চালাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় 3 শিশুসহ একই পরিবারের 7 জন নিহত হয়েছে। রবিবার এই তথ্য জানায় মিডল ইস্ট আই। এদিকে দক্ষিণ লেবাননের 90 হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। দক্ষিণ লেবাননের কফর হাত্তা শহরে ইসরায়েলি বিমান হামলায় 7 সদস্যের একটি বাস্তুচ্যুত পরিবার নিহত হয়েছে। নিহতদের মধ্যে 3 শিশু রয়েছে বলে জানায় সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। প্রতিবেদনে বলা হয়, হামলার সময় কফর হাত্তায় আশ্রয় নেয় পরিবারটি। হামলার আগে নাবাতিয়ে জেলার কফর তিবনিতে নিজেদের বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে সেখান থেকে সরে আসে পরিবারটি। এদিকে ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে পুনরায় সংঘাত শুরুর পর থেকে দক্ষিণ লেবাননে 90 হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। আল জাজিরার তথ্যমতে গত 24 ঘণ্টায় হিজবুল্লার আরও 2 যোদ্ধাকে হত্যা করে ইসরায়েলি সামরিক বাহিনী। পাশাপাশি হিজবুল্লার কিছু অবকাঠামো ধ্বংস করা হয় বলেও দাবি করে আইডিএফ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর ইরানের সমর্থনে মার্চের শুরুতে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। তারপর থেকে রাজধানী বৈরুত সহ লেবানন জুড়ে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। জাতিসংঘের তথ্য অনুযায়ী ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে 2024 সালের 27 নভেম্বর থেকে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকার পরেও বন্ধ হয়নি সংঘাত। এইচ.এম. আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরান যুদ্ধের জেরে দিন দিন আরও অস্থির বৈশ্বিক জ্বালানি বাজার। বেশিরভাগ দেশ সংকট মোকাবেলায় নানা পদক্ষেপ নিলেও মূল্যস্ফীতির শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে এর প্রভাব পড়ছে পরিবহন, উৎপাদন ও ভোক্তা পর্যায়ে। বিশেষজ্ঞরা মনে করছেন, জ্বালানি সংকট নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারেও ঊর্ধ্ব মূল্যের চাপ সৃষ্টি করছে, যা আরও বাড়বে। ইরান যুদ্ধের 1 মাস পেরোতে না পেরোতেই বিশ্বজুড়ে তীব্র হচ্ছে জ্বালানি তেলের ঘাটতি। সংকট এখন সাধারণ মানুষের জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলেছে। এলপিজি সরবরাহে বিঘ্ন ঘটায় ভারতের বিভিন্ন প্রান্তে রান্নার গ্যাসের তীব্র সংকটে দিশেহারা সাধারণ মানুষ। দোকানে দোকানে ঘুরেও মিলছে না এলপিজি সিলিন্ডার। এতে সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হচ্ছে তীব্র ক্ষোভ। गिन के 60 बोला और पर्ची सिर्फ 15 बांटी और उसके बाद उन्होंने क्या किया, भाई बाटला खत्म हो गया, हमारा पास स्टॉक आउट है। বাণিজ্যিক গ্যাসের তীব্র সংকট এবং গৃহস্থালির রান্নার গ্যাসের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধিতে মানুষ বাধ্য হয়ে ফিরছে সেকেলে ব্যবস্থার চুলায়। কোথাও সিলিন্ডার নেই, যেখানে রয়েছে দাম দ্বিগুণ, তাই বাধ্য হয়ে লাকড়ি ব্যবহার করছি, কারণ আমার সংসার চালাতে হবে, এছাড়া উপায় নেই। পাকিস্তানে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় শুরু হয়েছে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে দেশটির রাজধানী এবং সবচেয়ে জনবহুল প্রদেশে আগামী 1 মাস সরকারি গণপরিবহনে বিনামূল্যে যাতায়াতের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে মিয়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া সহ এশিয়ার বেশিরভাগ দেশে নানা পদক্ষেপ নিলেও লাগাম ছাড়া নিত্য পণ্যের বাজার। শুধু এশিয়া নয়, এই সংকটের মোড়ল আমেরিকাতেও লেগেছে যুদ্ধের আঁচ, যার জন্য ট্রাম্পকেই দুষছেন অনেকে। ট্রাম্পের তো দাম কমানোর কথা ছিল, কিন্তু তিনি দাম আরও বাড়িয়ে দিয়েছেন এবং এটা ভয়াবহ। আমি জানি না কবে দাম কমবে। এতে আমাদের ক্ষতি হচ্ছে। আমাদের কাছে যথেষ্ট টাকা নেই। আমাদের গ্রাহকদের কাছ থেকে বেশি টাকা নিতে হচ্ছে এবং এটা খারাপ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলছে, মার্চে বৈশ্বিক খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে 2.4%। বেড়েছে শস্য, চিনি, মাংস, দুগ্ধজাত পণ্য
এবং ভোজ্য তেলের দাম। এর মধ্যে ভোজ্য তেলের দাম বেড়েছে 5%, চিনির দাম বেড়েছে 7%। FAO বলছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ববাজারের সামনের দিনগুলোতে এই মূল্যস্ফীতি আরও বাড়বে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আজ এই পর্যন্তই। আগামীকাল একই সময়ে আবারও হাজির হব মধ্যপ্রাচ্য সংকটের সবশেষ খবর নিয়ে। আন্তর্জাতিক অঙ্গনের হালনাগাদ খবর জানতে সাবস্ক্রাইব করুন চ্যানেল 1 এর ইউটিউব চ্যানেল, ফলো করুন আমাদের ফেসবুক পেজ।